চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি বিশিষ্ট লেখক ফারুক মঈনুদ্দিনের কাছে। আবারও ফিরে এলাম। যেহেতু আজ বছরের প্রথম দিনে দাঁড়িয়ে আপনার এই মুহূর্তের অনুভূতি কি? প্রথম দিনের প্রথম সকাল। আমি এটা একটু হাস্যরস দিয়ে শুরু করতে চাই। রস সম্রাট শিবরাম চক্রবর্তী বলেছিলেন, সবাই যে নতুন বছর নববর্ষ নিয়ে এত হইচই করে, কিন্তু কখনোই এটিকে এক বছর বেশি টিকতে দেখলাম না। নববর্ষে যায় এটা সবসময় এক বছরের বেশি টেকে না। ব্যক্তিগতভাবে কিংবা আমরা যদি সরকারিভাবেও দেখি, তারা বিভিন্ন জিনিস নতুন বছরকে মানে সামনের একটি বছরকে নিয়ে ক্যালকুলেট করে। তবে সেলিব্রেশনটা একটা পুরনো বছর চলে গেছে, নতুন বছর এসছে, এটা নিয়ে মানুষের মধ্যে একটা সেলিব্রেশন দেখা যায়। আমাদের দেশে একটা ইউনিক ব্যাপার আছে, আমরা দুটো নববর্ষ পালন করি, একটি ইংরেজি নববর্ষ, একটি বাংলা নববর্ষ। এবং ইংরেজি নববর্ষটা যেরকম জাঁকজমকের সাথে হয়, বাংলা নববর্ষটা তার চেয়ে অনেক বেশি জাঁকজমকের সাথে হয়। যদিও বাংলা বছরের সাথে আমাদের দৈনন্দিন জীবন কিংবা সরকারি হিসাব নিকাশ কোনোটার কোনো মিল নেই, আমরা আমাদের সব কিছু পরিচালিত হয় ইংরেজি বৎসরের সাথে তুলনা করে। কিন্তু দেখা যায় বাংলা নববর্ষে বাঙালি কৃষ্টি সংস্কৃতির যে একটা নতুন উদ্ভাস দেখা যায়, এবং সাম্প্রতিক বছরগুলোতে এটা অনেক বেড়েছেন। বাংলা নববর্ষে যে পরিমাণে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, ইংরেজি নববর্ষে কিন্তু এটা হয় না। এবং ইংরেজি নববর্ষের সাথে বাংলা নববর্ষ পালনের যে একটা তফাৎ আছে, ইংরেজি নববর্ষটা পালিত হয় অনেকটা পশ্চিমা ধাঁচে, যেটা সারা বিশ্বে হয়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়, যারা ইংরেজি ভাষাভাষী তাদের মধ্যে যেরকম হয়। আবার বাংলা আমাদের দেশে এক শ্রেণীর লোক এটা পালন করে, কিন্তু সাধারণত দেখা যায় সারা দেশে যেটা হয় সেটা বাংলা নববর্ষ পালন। তার সাথে আমাদের ক্যালেন্ডারের তেমন কোনো অথবা দৈনন্দিন জীবনের সরকারি হিসাবের কোনো হিসাব নেই, কিন্তু এটিকে বাঙালি খ্রিস্টীয় সংস্কৃতির একটা ধারক হিসাবে করা হয়, এবং সেটি দেশব্যাপী হয়। ইংরেজি নববর্ষটা দেশব্যাপী হয় না। ইংরেজি নববর্ষে আপনার অর্থনীতি অতটুকু গতি পায় না যেটা আপনার বাংলা নববর্ষে হয়। নতুন কাপড়, তারপরে বিভিন্ন মেলা টেলা ইত্যাদি সব কিছু মিলে একটা নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। নতুন বছর যদিও এটির জন্য ব্যক্তিগতভাবে তেমন বিশেষ কোনো পরিকল্পনা তৈরি করা না হলেও, কিন্তু এটা নতুন একটা উন্মাদনা এনে দেয়, এটা বোঝা যায় উভয় দুটো পালনের মধ্য দিয়েই। আচ্ছা, আপনি যে বিষয়টি বললেন যে আমাদের বাংলা নববর্ষ এবং ইংরেজি নতুন বছর দুটোর উদযাপন আসলে একটু ভিন্নভাবে হয়, কিন্তু এর মধ্যেও দেখা যায় যে যেহেতু সারা বিশ্বে ইংরেজি বছরটাকে ফলো করা হয়, আমরাও কিন্তু এখন আর পিছিয়ে থাকি না। আপনার কাছে যদি জানতে চাই, 20 বছর আগের হ্যাপি নিউ ইয়ার আর এখনকার হ্যাপি নিউ ইয়ার দুটোকে আপনি কিভাবে দেখেন? 20 বছর আগে কিন্তু কোনোটাই বাংলা এবং ইংরেজি নববর্ষ কোনোটাই পালনে এত বেশি উচ্ছ্বাস মানুষের মধ্যে দেখিনি আমরা যখন ইউনিভার্সিটিতে হলে থাকতাম, পড়তাম 70 দশকের শেষে 80 দশকের প্রথম দিকেও, তখন হতো, কিন্তু এখন যেভাবে হয় সেটা কখনো হয়নি। এখন মানুষের রুচি, চিন্তা, চেতনা অনেক পরিবর্তন এসছে। আর বাংলা নববর্ষটাও কিন্তু তখন এইভাবে হতো না। ছায়ানটে যে প্রোগ্রামটি ছাড়া সারা দেশে যেরকম বিপুল উৎসাহের মধ্যে পালিত হয়, 20-25 বছর আগে এটা ছিল না। এরকম হতো খুব, ছায়ানটেরটা দেখে ঢাকায় হতো যে এরকম একটা হচ্ছে, কিন্তু ঢাকা শহরে পয়লা বৈশাখের দিন যেরকম একটা উৎসবের আমেজ, সব দিকে লোকজনকে দেখা যায় নতুন ড্রেস পরে, এমনকি নিম্নবিত্ত লোকজনকে আমি দেখেছি তারা বাংলা নববর্ষের দিন একটা নতুন কাপড় পরার চেষ্টা করে। এটা কিন্তু আগে ছিল না। তো সুতরাং এই জন্য বলছি যে এতে করে মানুষের মধ্যে মানসিকতার পরিবর্তন এবং চিন্তা চেতনার পরিবর্তনের একটা আভাস পাওয়া যায়, যেটা আগে দেখিনি। যখনই কোনো উদযাপনের কথা আসে, তখনই আমরা আমাদের আসলে শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের কথাটাই চলে আসে। সেটা সঙ্গীত, নাচ বা বিভিন্ন ধরনের উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করি উদযাপন করার। তো সেই জায়গা থেকে এই নতুন বছরটিতে, আজকের এই প্রথম দিনটিতে দাঁড়িয়ে আপনি কিভাবে দেখছেন সামনের দিনগুলোতে শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনকে কিভাবে আমরা দেখতে চাই, কিংবা কি ধরনের প্রত্যাশা আমরা রাখতে পারি? এখনকার পরিস্থিতিতে গত বছরখানেক মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি নিয়ে এখন একটা শঙ্কা আছে। গত সপ্তাহ খানেকের মধ্যেই যে কিছু ঘটনা ঘটে গেল দেশে, সেটি নিয়ে একটু শঙ্কা যে নেই তা নয়, কিন্তু তার পরবর্তী সময় দেখা গেছে যারা আক্রান্ত এসব ব্যাপারে তারাও কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে, এবং সেটা বিপুল উৎসাহ এবং উদ্দীপনা এবং সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। সুতরাং এটির মধ্যে আশাবাদ যেটা পাওয়া যায়, কোনো অশুভ শক্তি যদি আমাদের দেশের শিল্প কিংবা সংস্কৃতি, সাহিত্য ইত্যাদিকে দমন করার চেষ্টা করে, এটা খুব বেশি সফল হবে না বলে আমার মনে হয়। কারণ আমরা পাকিস্তান আমলেও দেখেছি,
পাকিস্তান আমলেও বাংলাদেশের সংস্কৃতি এবং শিল্প কিংবা সাহিত্যকে গাইড করার কিংবা অন্যভাবে পরিচালিত করার একটা প্রয়াস হয়েছিল, সেটা সফল হয়নি। কিন্তু আমরা নতুন বছর আসলে আরও একটা জিনিসের জন্য অপেক্ষা করে থাকি, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের বইমেলা। তো এই অমর একুশে বইমেলা দীর্ঘদিনের এই যে ঐতিহ্য, সেই জায়গা থেকে আপনি একজন লেখক হিসেবে আপনি এই বছরটিতে কেমন প্রত্যাশা রাখছেন? দেখেন, বইমেলা যে বিষয়টি হয় সেটি বই প্রকাশের উৎসবের চাইতেও বেশি হয় মানুষের মধ্যে এক ধরনের বইয়ের প্রতি আকর্ষণ কিংবা এই উপলক্ষে কিছু বইপত্র ঘেঁটে দেখা। কিন্তু বাংলা একাডেমি বইমেলা যেটা হয় প্রতি বছর হয়, এটির মধ্যে আমি বিশ্বাস করি গ্রন্থ প্রকাশ এটির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এবং সেটি দেখাও গেছে আমাদের দেশের যারা প্রথিতযশা যেসব প্রকাশক আছে তারা কিন্তু বইমেলা কেন্দ্রিক কোনো বই প্রকাশ করে না, তারা সারা বছরই বই প্রকাশ করে। এবং এটাই হওয়া উচিত। একযোগে অনেকগুলো বই পাঠক নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন একই জায়গায়। যদি তা না হয়, সেটা কেউ কোনো পাঠক কোনো পাবলিশারের দোকানে যেতে হবে কিংবা বুক স্টলে যেতে হবে, যেখানে সবগুলো প্রকাশককে পাওয়া যায় না। বইমেলার পজিটিভ সাইডটা হচ্ছে আপনি কোনো পাঠক একই প্রেমিসেসের মধ্যে সবগুলো প্রকাশককে পেয়ে যাচ্ছে, সবগুলো বইকে পেয়ে যাচ্ছে। এটি হচ্ছে একটা ভালো দিক। আবার অন্য দিকটা হচ্ছে যেটা হচ্ছে অধিকাংশ সময় এখন দেখা যাচ্ছে, বিশেষ করে বইমেলার ভেতরে যারা ক্রেতার চাইতেও জাস্ট উৎসাহী দর্শক বেশি। আপনি দেখবেন বইমেলায় গিয়ে দেখবেন যে অনেকে ঢোকে, একটি বই কেনে না, কিন্তু তারা বইয়ের স্টলে গিয়ে একটা বই হাতে নিয়ে একটা ছবি তুলে তার বেরিয়ে আসে। এটিকে কিন্তু আমাদের আসলে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এখানে কিছুটা আপনার নিয়ন্ত্রণ আরোপ করা উচিত, যেটা অনেক বইমেলায় ছিল আগে, কলকাতাতে বইমেলাতেও ছিল, যে এক ধরনের অল্প হলে একটা প্রবেশ মূল্য রাখা উচিত। এটির পক্ষে বিপক্ষে দুদিকে যুক্তি আছে। তা আমার পক্ষের যুক্তিতে আমি বলবো, প্রথম কথা হচ্ছে যে এটিতে হয়তো কিছু লোক ওই প্রবেশ মূল্য দিয়ে ঢোকার আগ্রহ পাবে না, এক। দুই হচ্ছে এতে করে যারা আয়োজক যারা, তাদের কিছু ইনকামের ব্যবস্থা হয়। হ্যাঁ। তৃতীয়ত বিষয়টা হচ্ছে কি পরিমাণ লোক ঢোকে তার একটা পরিসংখ্যান রাখা যায় যদি আপনার এই প্রবেশ মূল্যটি হয়। সুতরাং এটি অনেক বেশি। আমাদের দেশে আপনি 10-20 টাকা যদি একটা প্রবেশ মূল্য রাখেন, এটা আমাদের দেশের বর্তমান অর্থনীতিতে খুব বড় কোনো ফ্যাক্টর নয়। কিন্তু এটির বিরুদ্ধে এক শ্রেণীর লোক এটার বিরুদ্ধে সবসময় কথা বলছেন, প্রবেশ মূল্য রাখাই যেন একটা এলিটিসিজম। মোটেই তা নয়। এটি যে যুক্তিগুলো বললাম সেই যুক্তিতে এটি আরোপ করা উচিত। এবং এতে করে ওই যে ইনকামের কথা, আমি যেহেতু অর্থনীতির লোক, আমি ইনকামের দিকটা বেশি জোর দিব, কারণ তাদের একটা খরচ এটাতে উঠে আসতে পারে। এটা বিবেচনা করা যায়, আমার মনে হয় এটা সময় এসেছে এটা করার জন্য। যেহেতু বইয়ের প্রসঙ্গে চলেই এসেছি, তাই আপনার বই এবং লেখালেখির প্রসঙ্গে একটু আসতে চাই। আপনি দীর্ঘদিন ধরে লেখালেখির সাথে সম্পৃক্ত রয়েছেন। যদি বলি কথা সাহিত্য কিংবা ভ্রমণ সাহিত্য কিংবা অনুবাদ, সব কিছুর মধ্যেই আপনার বিচরণ রয়েছে। সেই সাথে অর্থনীতি নিয়েও আপনি বেশ কিছু বই লিখেছেন এবং লিখছেন। তো সেই জায়গা থেকে ভ্রমণ সাহিত্যের জন্য আপনি বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেছেন, সেই সাথে আরও বেশ কিছু পুরস্কার রয়েছে আপনার ঝুলিতে। এই জায়গা থেকে জানতে চাই, 30টিরও বেশি বই লিখেছেন আপনি। বর্তমান তরুণ সমাজের মধ্যে এই যে বই বা বইয়ের আগ্রহ, বই পড়ার চর্চা, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখেন, এই ব্যাপারে আমি খুব সুখবর আপনাকে দিতে পারছি না। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াইও এখন। আচ্ছা। MBA কোর্সে পড়াই, যেহেতু এটা অন্য সাবজেক্ট, মানে বিজনেস সাবজেক্ট। কিন্তু আমি তাদের মধ্যে, আমার স্টুডেন্টদের মধ্যে আমি বই পড়ে এমন সংখ্যা খুব কম দেখেছি। নিউজ পেপার পড়ে রেগুলার এমন সংখ্যা খুব কম দেখেছি। এটি কিন্তু আমাকে ভাবায়, এবং এটি কিন্তু একটা ভবিষ্যৎ প্রজন্মের যে মানসিক যে আপনার উৎকর্ষ, সেটিকে বাধাগ্রস্ত করবে বলে আমার মনে হয়। কারণ বই পাঠক, এই ইউনিভার্সিটি স্টুডেন্টের মধ্যে একটা খুব ক্ষুদ্র সীমিত অংশ কিন্তু পাঠক, সে নিউজ পেপার হোক কিংবা বই পাঠক হোক। আমার স্টুডেন্টদের মধ্যে এটা আমি দেখিনি। তো সুতরাং অন্যান্যদের হয়তো একই রকম থাকবে, যারা সাহিত্যের ছাত্র নয়, তাদের ওই সব বিভাগ ছাড়া বাকিদের মধ্যে বই পড়ার প্রবণতাটা আমি কম দেখতে পাচ্ছি। এটির জন্য এখন যেটি দরকার হবে, যে প্রথম কথা হচ্ছে যে বই পড়ার জন্য আকর্ষণ যাতে করা যায় তেমনি সৃষ্টি হওয়া উচিত। প্রকাশকদের ভূমিকা আছে এটিকে
পপুলারাইজ করার জন্য নতুন প্রজন্মের কাছে আমরা যাদেরকে এখন জেন জি আমরা যাদেরকে বলছি তাদেরকে আকর্ষণ করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে একটি বিশাল জেনারেশনের মধ্যে গ্যাপ থেকে যাবে, তারা বইয়ের সাথে সম্পর্ক থাকবে না। এখন আমাদের স্মার্টফোন এসছে, এখন সেটা একটি বিকল্প, তাতে অনেক কিছু তারা পায়, কিন্তু বই পড়ার আনন্দ তার মধ্যে তারা পায় না। সব কিছু আঙ্গুলের একটা চাপ স্পর্শে তারা পেয়ে যাচ্ছে। এইটি কিন্তু আমাকে এখনও পর্যন্ত ভবিষ্যতের কথা ভেবে আমি একটু শঙ্কিত হই। যদিও আশাবাদী মানুষ বলেন যে ছাপা অক্ষরের বইয়ের অবদান কখনোই কমবে না। এটা বিশ্বেও দেখেছি আমরা, যারা অনেক উন্নত বিশ্ব, এখন ওই ফ্রাঙ্কফুর্ট বই মেলা হয়, এখন লোকজন যায় এবং প্রচুর বই বিক্রি হয়। আমাদের দেশে আমরা খুব ভালো বড় লেখকদের বইও আমরা একসাথে সাহস করে কেউ 5-10 হাজার কপি ছাপে না, যেহেতু বিক্রির একটা বিষয় আছে। উন্নত বিশ্বে কিন্তু এক একটা বইয়ের অনেকগুলো কপি ছাপা হয়, যেটা আমাদের দেশে এখনো হয় না। সুতরাং এটিও আমাদের দেশে এত ঘন জনসংখ্যা বহুল একটা দেশ, সেখানে জনসংখ্যার বিচারে আমাদের দেশে অনেক বেশি বই ছাপা হওয়া উচিত ছিল, অনেক বেশি বই বিক্রি হওয়া উচিত ছিল একটা উন্নত বিশ্বে, যেটা আমরা দেখি সেটির মধ্যে আমরা দেখি না। এবং পার্শ্ববর্তী দেশ কলকাতায় আমরা যেরকম দেখি যে তাদের মধ্যে যে বই পড়া কিংবা মানুষের সাধারণ পাঠকের যে একটি উন্নত মানস আছে, তাদের চিঠিপত্র কিংবা প্রতিক্রিয়ায় বোঝা যায় যে তারা বই নিয়ে কী ভাবে। আমাদের দেশে এটা একটু ঘাটতি আছে বলে আমার মনে হচ্ছে। এটিকে আমি জেনারেলাইজ করব না, তবে আমার কাছে এটা মনে হচ্ছে যে এটিতে আর সম্পৃক্ততা আরও থাকা উচিত। অ্যাটলিস্ট কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলে অথবা স্কুল লেভেল থেকে এটা শুরু করা উচিত, যাতে চর্চাটা থাকে। একটু এই প্রসঙ্গে আসতে চাই যে আপনি একজন ব্যাংকার হয়েও দীর্ঘদিনের ব্যাংকিং প্রফেশনের যাত্রা, সেটি নিঃসন্দেহে ভীষণ কঠিন। তার পাশাপাশি যে লেখালেখির পেছনে সময় দেয়া, এই চ্যালেঞ্জিং বিষয়টিকে আপনি আসলে কিভাবে সমন্বয় করেছেন, সময় কিভাবে আসলে মিলিয়েছেন? আমি যেটা মনে করি সেটা হচ্ছে একজনের প্যাশন এখানে কাজ করে। কারণ আমি কেন লিখি, আমি লিখি আমি যা ভাবি অথবা আমি যা মনে করি অথবা আমি যা দেখি, সেটিকে সবার সাথে শেয়ার করে নেওয়ার জন্য আমি লিখি। আমি যদি ভ্রমণ করি, আমি শুধু দেখে এলাম তাই নয়, আমি এটাকে অনেকের মধ্যে আমার অভিজ্ঞতাটাকে, আমার দেখাটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। তেমনিভাবে আমি যদি একটা ভালো বই পড়ি, আমি সেই বইটি যারা ইংরেজিটা পড়বে না, ইংরেজি থেকে তো করি আমি অনুবাদ, তাহলে যারা পড়বে না তাদের মধ্যে এই বইটা শেয়ার করার উদ্দেশ্যে আমি লিখি। সুতরাং এই অথবা অর্থনৈতিক বিষয়ক যখন আমি লিখি কিংবা ব্যাংকিং বিষয়ক যখন আমি লিখি, তখন আমার মধ্যে যদি একটা ভাবনা আসে এই জিনিসটা হাইলাইট করা দরকার, আমি সেটা কাগজে লিখি কিংবা সেটা পরে বই বের হয়। সুতরাং এই বিষয়গুলো আমার মধ্যে কাজ করে যে একটিমাত্র প্যাশন, সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া আমি যেটা ভাবছি। আমি অর্থনীতি বিষয়ক যখন লিখি, পত্রিকা যখন কলাম লিখি, তখন আমি এমনভাবে লিখি খুব সাধারণ লোকজন যাতে বুঝতে পারে। আমি জার্গনগুলা, যে টার্মগুলোকে আমি বোঝানোর চেষ্টা করি, সাধারণ লোক যাতে লেখাটা পড়ে বোঝে এবং এটার সাথে একাত্ম হয় যে অনেক কঠিন জিনিস তারা বুঝে ফেললেন অর্থনীতি কিংবা ব্যাংকিংয়ের তত্ত্বের। এটা মাথায় রাখি বলে আমি হয়তো লিখতে পারি, আদারওয়াইজ এটা হওয়ার কথা ছিল না। ভীষণ ভালো লাগলো আজকের এই নতুন বছরের প্রথম দিনের এই নতুন সকালে আপনার সাথে কথা বলে, এবং আশা করছি আমরা শিল্প সাহিত্যের অঙ্গনে যেভাবে আসলে চাই বাঙালিকে, যেভাবে আমরা ধারণ করতে, লালন করতে বা বাঙালি আনাকে যেভাবে আমরা উদযাপন করতে চাই, সেটি যেন আমরা এই পুরো বছর জুড়ে করতে পারি। অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত কিংবা পরামর্শ আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখক ডন মার্কুইসের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, একজন নৈরাশ্যবাদী মানুষ অনেক বেশি আশাবাদী মানুষের কথা শুনতে শুনতে বিরক্ত। দর্শক, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। 2026 সাল সবার জন্য শুভ ও মঙ্গলময় হোক। সবাইকে আবারও শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।